বাংলাদেশের রাজনীতিতে যারা গুপ্ত নামে পরিচিত তারাই এখন নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বরিশালে বেলস পার্কের নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, গুপ্ত দলের শীর্ষ নেতারা নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। যাদের মা বোনদের প্রতি শ্রদ্ধা নেই তাদের কাছ থেকে অগ্রগতি আশা করা যায় না। বলেন, নারীদের ঘরে বন্দি রেখে দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়। যারা 12 তারিখের পর জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর পরিকল্পনা করছে, জনগণ তাদের উচিত শিক্ষা দেবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। এই গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব বোধ করি। সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। বরিশালের পর এবার ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। ফরহাদ, একটু জানতে চাই তারেক রহমান কখন নাগাদ ফরিদপুরে আসবেন, আর তার কাছ থেকে আসলে কি ধরনের প্রতিশ্রুতি আশা করছে ফরিদপুরের মানুষ? এই ফরিদপুরের যে আসনগুলো রয়েছে, ফরিদপুরে আমরা একটা বিষয় দেখেছি যে একটা লম্বা সময় যাবৎ ফরিদপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আসেননি। যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটা লম্বা সময় ধরে তার আসা হচ্ছে না, 20 বছরের বেশি সময় যাবৎ। এই যে ফরিদপুর রাজেন্দ্র কলেজ যে মাঠটা রয়েছে, এই মাঠ একেবারে মোটামুটি পুরোটাই কিন্তু কানায় কানায় ভরে গেছে। আমরা যদি একটু আপনাকে দেখাই যে বিষয়টা, এই পাশে নারীদের বসার জায়গা রয়েছে, এই পাশে মুক্তিযোদ্ধারা রয়েছে, তাদের বসার জায়গা রয়েছে, পাশাপাশি এখানে মঞ্চের পেছনে যে পুরো মাঠ, 5টি জেলা রয়েছে, যেহেতু বিভাগীয় শহর, এটা বিভাগীয় সমাবেশ, এটা অর্থাৎ এই বিভাগীয় সমাবেশের মধ্যে 5টি জেলা রয়েছে। 5টি জেলায় নেতাকর্মীরা, সমর্থক, সাধারণ মানুষ যারা রয়েছে, তারা পুরো একেবারে মাঠ যা রয়েছে তা মাঠ তো কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। পাশাপাশি আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু ভরে গেছে। এই যে একটা বিশাল জনসমাগম, বিশাল মানুষের একটা সমাহার, এখানে একটা মিলন মেলা তৈরি হয়েছে। এই মিলন মেলা শুধু একমাত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তিনি বরিশালের সমাবেশ শেষ করেছেন, শেষ করে তিনি এখন হেলিকপ্টারে রয়েছেন। অল্প কিছু সময়ের মধ্যেই তিনি এখানে এসে পৌঁছবেন। আর তাকে দেখার জন্য কিন্তু এই অধীর আগ্রহ অপেক্ষা করছে সাধারণ মানুষ। তারা জানতে চায়, তারা শুনতে চায় যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন নিয়ে, দেশ পরিচালনা নিয়ে, বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ নিয়ে, বাংলাদেশ গড়ার যে নতুন অঙ্গীকার, 31 দফা বিনির্মাণে যে একটা নতুন অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকার বাস্তবায়নে তারেক রহমান কি ধরনের দিক নির্দেশনা দিবেন, নির্বাচন নিয়ে তিনি কি দিক নির্দেশনা দিবেন। পাশাপাশি যারা গুপ্ত রাজনীতি করছে, যারা গুপ্ত রাজনীতি পুরো দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, মানুষের মনে মনে সবার কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতি বন্ধে কিভাবে কাজ করতে হবে সেই দিক নির্দেশনা তারেক রহমান দিবেন বলে আশা করছেন সবাই। এরা আমরা কথা বলেছি নেতাকর্মী যারা রয়েছে তাদের সাথে, তারা বলছেন যে তারা তারেক রহমানের যেই নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে তারা 12ই ফেব্রুয়ারি যেই জাতীয় নির্বাচন হবে এবং গণভোট হবে, সেই গণভোটে তারা হ্যাঁ ভোট তো দেবেই। পাশাপাশি তারা যে জাতীয় নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনে বৃহত্তর ফরিদপুরের যে 15টি আসন রয়েছে 5টি জেলাতে, সেই 15টি আসন তারা চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চান। অর্থাৎ যেহেতু 20 বছর পর তারেক রহমান আসছেন এবং তার প্রথম সমাবেশ এই বৃহত্তর ফরিদপুরে, সেই সমাবেশকে কেন্দ্র করে তারা সেই সমাবেশ উপলক্ষে তারেক রহমানের হাতে 15টি আসন তারা তুলে দিতে চান। এই 15টি আসনে যারা প্রার্থী রয়েছে তারা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরহাদ আমাদেরকে ফরিদপুর থেকে জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে হাজির হবেন এবং জনসভায় বক্তব্য রাখবেন, সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। জামাত একদিকে জান্নাতের টিকিট বিক্রি করছে, অন্যদিকে তাদের আমির নারীদের অসম্মান করছেন।
সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী সভায় এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণসংযোগে বলেন, জনগণের বিপুল সাড়া পাচ্ছেন তিনি, যা রাজনীতিতে তাকে আরও অনুপ্রেরণা যোগাচ্ছে। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছেন মোহন ইসলাম। বুধবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় পথে পথে সাধারণ ভোটারদের সাথে কথা বলেন তিনি। তাকে কাছে পেয়ে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষ নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে ৭১কে বিএনপি মহাসচিব বলেন, জনগণের এমন সাড়ায় রাজনীতিতে আরও অনুপ্রেরণা পাচ্ছেন তিনি। ভোটে জয়ী হবেন বলেও আশা তার। মানুষদের সঙ্গে আমার দেখা হচ্ছে, স্বতঃস্ফূর্ত যে তাদের ভালোবাসা তার বহিঃপ্রকাশ করছে, এটা আমাকে আরো অনুপ্রাণিত করছে রাজনীতিতে মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্য। এই নির্বাচনের ফলাফল স্যার কি আশা করেন? ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে। জয় পরাজয় তো আল্লাহর হাতে, আমি চিন্তা করি না। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই আমার পথে। এদিন কয়েকটি সভায় যোগ দেন মির্জা ফখরুল। এবারের ভোট সুষ্ঠু হবে বলে আশাবাদ জানান তিনি। আহ্বান জানান সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার। ঠিক 7 দিন পরে আপনারা অনেক দিন পরে একটা সুষ্ঠু ভোট দিতে পারবেন, তাই না? এবং যাকে খুশি তাকে দিতে পারবেন, এটাই তো ভোট। আর গত 15 বছর কি হয়েছে? যে ভোট দিবা, আমাদের ভোট, আমাদের ভোটগুলো ওরাই দিয়ে দিছে, অথবা রাত্রিবেলা ভোট নিয়ে চলে গেছে, হিসাব করে বলে দিছে, তাই না? ওই ভোট এবার হবে না, এবার ভালো ভোট হবে। জামায়াতের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, তারা একদিকে জান্নাতের টিকিট বিক্রি করছে, অন্যদিকে তাদের আমির নারীদের অসম্মান করছে। ক্ষমতায় এলে জনগণের জন্য বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের কাণ্ডারি। আমার কৃষক ভাইদেরকে আমি একটা করে কার্ড দিব, ওটার নাম কৃষক কার্ড। এই কার্ড দিয়ে সেই ন্যায্য মূল্যের সার, বীজ আর পানি পাবে। মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও। বাংলাদেশে আর কারো জমিদারি চলবে না হুঁশিয়ারি দিয়ে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এদেশ জনগণের, তাই সবকিছু চলবে তাদের রায়ে। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে দলটির নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। জামায়াত সরকার গঠন করলে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলেও জানান দলটির প্রধান। এর আগে বেলা 12টায় জনসভাস্থলে পৌঁছান শফিকুর রহমান। এর আগে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে নামেন তিনি। জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলায় 11 দলীয় জোটের প্রার্থীরা। এরপর লালমনিরহাট ও টাঙ্গাইলে জনসভায় যোগ দেবেন জামাতের আমির। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ সরোয়ারে আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তার যাবতীয় ডিভাইস জব্দ করা হয়েছে। গতকাল মধ্যরাতে রাজধানীর রাজারবাগ এলাকার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে আটক করা হয় সরোয়ারকে। সকালে বঙ্গভবনের আইটি বিভাগে তাকে নিয়ে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, তার আইডি থেকে জামাত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল যাওয়ার সত্যতা মেলার প্রেক্ষিতেই তদন্ত নেমেছে তারা। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। আর সরকারি কোনো আইডি থেকে এ ধরনের কাজ করা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তারা। প্রাথমিক তদন্তে বের হতে হবে যে ওনার ইমেল থেকে আমাদের যিনি ভিকটিম তাকে ইমেল করা হয়েছে কিনা, সেটার অথেন্টিসিটিটা কি, সেটার অথেন্টিসিটি নেওয়ার আগে ভিকটিম এবং যিনি তাকে সাসপেক্ট সকলের ডিভাইস একসাথে জব্দ করা উচিত ছিল বলে আমি মনে করি। কারণ হচ্ছে যেখানে সিসলগ আছে, যে সিসলগ থেকে সব অ্যাক্টিভিটিগুলো চলে আসে, কি কি টাইপ করেছে, কি কি ডিলিট করেছে, কি কি কমিউনিকেশনগুলো হয়েছে। আসছে জাতীয় সংসদ নির্বাচনে 90% ভোটার ভোট দিতে চান। তবে ভয়ভীতি দেখানো, কেন্দ্র দখল সহ ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সব দলের ভোটাররা। বিগত নির্বাচনে আওয়ামী লীগকে যারা ভোট দিয়েছে তাদের 48%ই এবার বিএনপিকে সমর্থন করছে। আর আওয়ামী লীগের নতুন ভোটারদের 37% জামাতকে সমর্থন করে। বেসরকারি একটি প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে এসব তথ্য। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। 2 দফায় সারা দেশে 11,000-এরও বেশি ভোটারের উপরে জরিপ করে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জরিপের ফলাফলে বলা হয় নানা কারণে ৮% ভোটার এখনও ভোট দিতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেননি। এতে দাবি করা হয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ নিয়ামক হবে জয় পরাজয়ে। প্রায় ৯০% মানুষ ভোট দিতে যাবেন তারা, এবং তারা তাদের যে স্বাধীন মতামত সেটা তারা প্রকাশ করার চেষ্টা করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ৪৮% মানুষ তারা চাচ্ছে যে যারা অতীতে কখনোই আওয়ামী লীগকে ভোট দিয়েছে বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল হটেবার, তারা এবার হয়তো বা বিএনপিকে ভোট দিতে পারে। বাট বাকি ৫২% মানুষ, মানে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে ভোট দিয়েছে, মেজরিটি পার্সেন্ট মানুষ কাকে ভোট দিবে এটা কিন্তু এখনো কিন্তু এনশিওর হয়নি, নিশ্চিত না। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে ভয়ভীতি দেখানো সহ ভোট কেন্দ্র দখল নিয়ে উদ্বেগ জানিয়েছেন সব দলের ভোটাররাই। 20% বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ব্যালট দখল হয়ে যেতে পারে কোনো কোনো পক্ষের দ্বারা। 33% বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ভোটের সময় ভুয়া ভোট হতে পারে বা জাল ভোট হতে পারে। 45% এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বাক্স ছিনতাই হতে পারে। জামাতের 71% ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে যাওয়া ভোট কেন্দ্রিক ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হতে পারে। সরকারের কাছে যে বার্তাটা আমাদের খুব শক্ত করে পৌঁছাতে হবে যে আপনারা আরও উদ্যোগী হন, সহিংসতা, নিরাপত্তা এবং নির্বাচনের দিনে সর্বজনীন অংশগ্রহণের পরিবেশটা যেন তারা নিশ্চিত করে। তথ্য পাওয়ার ক্ষেত্রে এখনও টেলিভিশন মাধ্যমের উপরেই 70% ভোটার নির্ভর করে বলেও উঠে আসে এই জরিপে। টেলিভিশনের উপর কিন্তু মানুষের এখন অনেক আস্থা। সে টেলিভিশন, সেটা ডিরেক্ট টেলিভিশন দেখে হোক নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসুক, মানুষ টেলিভিশনের উপরে কিন্তু মানুষের একটা আস্থা এখনো আছে, এবং এটা প্রায় 70%। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশের তোয়াক্কা না করে এবারও নিজস্ব কর্মকর্তাদের বাদ দিয়ে জাতীয় নির্বাচনে ডিসিদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিয়েছে ইসি। বিশ্লেষকরা বলছেন অতীতে গ্রহণযোগ্য ও ত্রুটিপূর্ণ নির্বাচনের পেছনে ডিসিদের দায় আছে, কারণ সরকার এবং ইসির চাওয়ার প্রতিফলন ঘটান রিটার্নিং কর্মকর্তারা। আবার ডিসিদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সুষ্ঠু ভোটে কোনো সমস্যা হবে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট নূরনবী সরকারের। জাতীয় সংসদে ৩০০টি আসনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি। একই সাথে হবে গণভোট। সুষ্ঠু ভোট গ্রহণে নির্বাচন কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এখন অপেক্ষা ভোট গ্রহণের। গেল ৫২ বছরের মতো এবারও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সারা দেশের জেলা প্রশাসক বা ডিসিরাই। ৬৯ জন রিটার্নিং কর্মকর্তার মধ্যে ইসি কর্মকর্তা মাত্র ৩ জন, যারা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। যদিও সকল স্থানীয় সরকার নির্বাচনে এই দায়িত্ব পালন করেন কমিশনের নিজস্ব কর্মকর্তারাই। ইসি কর্মকর্তাদের জাতীয় নির্বাচনেও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিতে সংস্কার কমিশন সুপারিশ করলেও এবারও তা উপেক্ষিত। নির্বাচন কমিশনের যেহেতু সক্ষমতা আছে, এমন না শতভাগ, তো যতটুকু সক্ষমতা আছে সেই অনুযায়ী রিটার্নিং অফিসার দায়িত্ব দেওয়াটা নির্বাচন কমিশনের কর্মীদের উপরই অর্পণ করা উচিত ছিল। আমলাতন্ত্র বাংলাদেশে সব রাষ্ট্রীয় সিদ্ধান্তে আমলাতন্ত্রের প্রভাব হচ্ছে সবচেয়ে বেশি। তারা চেয়েছে কর্তৃত্ব তাদের হাতে থাকবে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন নিজেও কিন্তু বাস্তবে আমলাতন্ত্রের নেতৃত্বে। একজন নন ক্যাডার অফিসারের কথা কি একটা ক্যাডার অফিসার প্রশাসনের শুনবে কিনা বা অন্যান্য ক্যাডারের লোক শুনবে কিনা, এই যে ক্যাডার নন ক্যাডারের এই দ্বন্দ্বের কারণেই হয়তো নির্বাচন কমিশন মনে করে যে জাতীয় নির্বাচনে এনাদেরকে দায়িত্ব দিলে এনারা সমন্বয় করতে পারবেন না। সমন্বয় করার জন্য ওনাদের যোগ্যতার কোনো ঘাটতি আছে এটা বলার কোনো সুযোগ নাই, কারণ ওনারা তো এর চেয়ে বড় বড় নির্বাচন হবে। ওই অর্থে আমি বলছি বড় নির্বাচন যে ব্যক্তির দিক থেকে বা প্রশাসনিক ক্যাডার, তারাও এই সুযোগটা বা এই নিয়ন্ত্রণটা ছাড়তে চান না। শুধু ভোটে নয়, ইসি সচিবালয়ে গুরুত্বপূর্ণ সকল দায়িত্বেও আছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। স্বাধীন নির্বাচন কমিশন নির্ভরশীল প্রশাসন ক্যাডারের উপর, কিন্তু প্রশাসনের কর্মকর্তাদের সম্ভাব্য বিজয় দলের প্রতি পক্ষপাত করাটা অস্বাভাবিক নয় বলে মত বিশ্লেষকদের। প্রশাসনিক ক্যাডারের বা ডিসি ইউনোরা যখন এই ধরনের দায়িত্বে থাকেন, তারা কিছুটা কিন্তু অনেক ক্ষেত্রে চাপের সম্মুখীন হন, কারণ তারা মনে করেন যে যেই দল ক্ষমতায় আসবে সেই প্রার্থীর পছন্দ মতো যদি আমি প্রিজাইডিং অফিসার নিয়োগ না দেই, তাকে কিছুটা সুযোগ সুবিধা না দিয়ে আমার বদলি হয়ে যেতে পারে, আমার প্রমোশনের, তো এটা একটা পিছুটান তাদের মধ্যে থাকে। আসলে নিজস্ব কর্মকর্তা তো কে গভর্নমেন্ট ফর্ম করলো, কে মন্ত্রী হবে, কে এমপি হবে, তা নিয়ে তার মাথা ব্যথা নয়, যেহেতু তার পদোন্নতি, তার পদায়ন সবকিছু ইলেকশন কমিশনের হাতে। কিন্তু জেলা প্রশাসক বা প্রশাসন যেটা দেখা যায় পরবর্তীতে সরকার আসলে স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন তাদের কতদিন প্রোটেকশন দেবে,
এ অবস্থায় নির্বাচন কমিশন বলছে ভবিষ্যতে তাদের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে জাতীয় নির্বাচনের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তারা। আবার সমন্বয়ের কাজে ইসি কর্মকর্তার চেয়ে ইউনো এবং ডিসিরাই যোগ্য বলেও মনে করছে কমিশন। ঝুঁকিপূর্ণ দায়িত্বের মধ্যে আপনি নুরুল সরকার, ৭১, ঢাকা। নির্বাচন সামনে রেখে ঢাকা ১৭ আসনের করাইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস উদ্বোধন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। দলের এই উদ্যোগে এখন থেকে করাইল বস্তির হাজারো মানুষ ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি। পর্যায়ক্রমে এই আসনের অন্যান্য এলাকাও এই সেবার আওতায় আনার কথা জানান হুমায়ুন কবির। তারেক রহমান জয়ী হলে এখানকার মানুষের জীবনমানের উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। আমাদের নেতা তারেক রহমান নির্বাচিত হলে এবং আপনাদের জনপ্রতিনিধি হলে এই এলাকার জীবনমানের উন্নয়নের উনি একটা বিপ্লব ঘটাবে ইনশাআল্লাহ। আসুন আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে উনার হাতকে শক্তিশালী করেন। ঢাকা ১৭ আসন হোক পুরা দেশের একটি উন্নয়নের রোড মডেল ইনশাআল্লাহ, এবং উনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গর্ব, এবং আগামীর বাংলাদেশে সবার জন্য সমান অধিকার থাকবে। এইটা শুধু মন্ত্রীর ছেলের জন্য আর মন্ত্রীর মেয়ের জন্য না, এই বাংলাদেশ হবে সবার জন্য। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে মুস্তাকিম মিয়া নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আহত হয়েছে আরও ১০ জন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় হানিফ মাস্টার ও এরশাদ মিয়ার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এ সময় দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে হামলা করে। এক পর্যায়ে গোলাগুলি শুরু হলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিক্ষার্থী মুস্তাকিম। সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ আরও ১০ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। ওর শরীরে একটা বাম পাশে একটা গুলির চিহ্ন পাওয়া গিয়েছে, বড় ধরনের, এবং এটা একটা এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট রয়েছে। ঠিক আছে, তো আমরা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার প্রেশার নাই, পালস নাই, মানে আমরা পেশেন্টকে তার রেসপিরেশনও নাই, যার পর আমরা তাকে মৃত ঘোষণা করলাম। শীতের শেষ মুহূর্তে সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়া, ডায়রিয়া এবং চর্মরোগ সহ ঠান্ডাজনিত রোগবালাই বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট ও ভাইরাল জ্বরে বেশি আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন, শুষ্ক আবহাওয়া ও ধূলিকণার কারণে অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা তীব্র আকার ধারণ করছে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বাংলাদেশ শিশু হাসপাতালে জরুরি বিভাগ। এখানে চিকিৎসা নিতে আসা বেশিরভাগের বয়স 2 থেকে 6 বছর। ঢাকা ছাড়াও বাইরের জেলা থেকেও রোগীরা আসছেন। হাসপাতালের পরিসংখ্যান বলছে, এখন প্রতিদিন অন্তত 1500 শিশু রোগী বহির্বিভাগে আসছে। ভর্তি নিতে হিমশিম অবস্থা হাসপাতালটি। শ্বাসনালীতে ভাইরাস জমছে, একজনে কয় বুকে ইনফেকশন হয়েছে, পরে কালকে নিয়ে এসেছি 2 জায়গায় ওরা দেখাইছি, ভর্তি বলছে, এই জায়গায় আবার আইসিতে ভর্তি করার জন্য বলছে। ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষা করে তারপর ভর্তি রাখলে ভর্তি থাকতে বলছে। প্রতি বছর দেখাই, মোটামুটি শীতকালে ও অ্যাটাকটা বেশি করে শ্বাসকষ্টে। একটা শ্বাসকষ্ট যে মানে নেবুলাইজ করতে হয়, কিন্তু আমরা কোনো পার্মানেন্ট সলিউশন পাই নাই। সর্দি, কাশি, ব্রঙ্কিওলাইটিস ও অ্যাজমার প্রকোপ বাড়ছে চর্মরোগ ও ডায়রিয়াও। চিকিৎসকরা বলছেন, এ সময় শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। গত 2 সপ্তাহ ধরে ঠান্ডা কাশি বেড়েছে প্রচুর বাচ্চাদের, যাতে জ্বর, কাশি, সর্দি, এটা বেশ ভালোই বেড়েছে। যেমন ধরেন গতকালও আমাদের আউটডোরে প্রায় 1430টার মতো আউটডোর পেশেন্ট ছিল, তার ভিতরে অর্ধেকই ছিল ঠান্ডা কাশি। এর ভিতরে কিছু বাচ্চা তো শ্বাসকষ্টের কারণে তাদের নিউমোনিয়া ডায়াগনোস হওয়াতে ভর্তি করতে হয়েছে। তিনি আরও জানান, শীত ও গ্রীষ্মের মাঝামাঝি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির উপযুক্ত মৌসুম। আবার এই সময় বাতাস শুষ্ক ও ধুলোবালি থাকায় রোগের প্রকোপ বাড়ে। ড্রাই সিজন তো, এই শুষ্ক মৌসুমে ভাইরাস আক্রান্ত বেশি হয়, ভাইরাস খুবই আক্রান্ত করে। প্লাস আমাদের তো একটু এনভায়রনমেন্টটা ভালো না। শুষ্ক মৌসুমে আমাদের যেটা হয় ধুলাবালি, প্রচণ্ড ধুলাবালি, সীসা,
হ্যাঁ, সবকিছু মিলে গাড়ির ধোয়া সবকিছু মিলে প্রচণ্ডভাবে এনভায়রনমেন্টের কারণে এই ড্রাই সিজনে কাশি হয়। আবার এই ভিতরে যে ভাইরাস আক্রান্ত করে তখন জ্বর আসে, সর্দি পড়ে, এটা খুব কমন রোগ। এখন ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদেরকে যদি সেভ করতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মেহেদী হাসান, ৭১, ঢাকা। সারা দেশের মতো নোয়াখালীতেও চলছে ভোটের উৎসব। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নারীদের উন্নয়নে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এখানকার নারী ভোটাররা এবার নিজেই প্রার্থী নির্বাচন করতে চান। বিশেষ করে উদ্যোক্তা ও কর্মজীবীরা চান সুষ্ঠু পরিবেশে ভোট দিতে এবং নারী বান্ধব সরকার নির্বাচন করতে। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। কেয়া কর্মকার নোয়াখালীর চৌমোহনীর হক মার্কেটে একটি বিউটি পার্লারের পরিচালক এবং একজন নারী উদ্যোক্তা। নিজে স্বাবলম্বী হয়ে এলাকার শিক্ষিত নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখান তিনি। এই উদ্যোক্তা এবার আগ্রহী ভোট নিয়ে। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান তিনি, পাশাপাশি চান নারী বান্ধব সরকার। দিন দিন যে পরিমাণে জিনিসপত্রের দাম বাড়তেছে, ওই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে বাড়তেছে, তো আমরা এইভাবে যদি বাড়তে থাকে তাহলে তো আমরা ব্যবসা করে আগায় যেতে পারবো না। তো এই জন্য আমরা চাচ্ছি সবকিছু দেশের শান্তি হোক, সবকিছু ভালো হোক এবং সুষ্ঠু সুন্দরভাবে জানি ভোট হয়। নোয়াখালী জেলায় দিন দিন বাড়ছে উদ্যোক্তা এবং কর্মজীবী নারীর সংখ্যা। তাই এসব নারীরা চান নিরাপত্তা সহ নিরাপদ কর্মপরিবেশ। পাশাপাশি তাদের প্রত্যাশা চলাফেরায় স্বাধীনতা সহ তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হোক। নারীবান্ধব সরকারই চাই, যেখানে নারীরা ভালো মতো কাজ করতে পারে, ডে কেয়ারের ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থায়, মাতৃত্বকালীন ছুটি। আমরা যেন ব্যবসাটায় ছোট পরিসরে চালিয়ে যেতে পারি, এটাই আবেদন। নারীবান্ধব যার মাধ্যমে আমরা আমাদের কর্মক্ষেত্রে এগিয়ে যাব। আমরা যারা কর্মজীবী আছি তারা যেন রাস্তায় সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। আর নারী চিকিৎসকরা বলছেন সারা দেশে মোট জনসংখ্যার অর্ধেক নারী হলেও তাদের জন্য সমান সুযোগ নেই। তাই নারীদের স্বাবলম্বী ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে এমন প্রতিনিধি চান তারা। এখানে প্রায় 150 থেকে 200 স্টাফ হবে। তো এদের সবাই কিন্তু আমার উপরে নির্ভরশীল। তা আমি একটা মহিলা যে কাজ করবে, যে স্টাফ আসে, তার ডিউটি থাকে, শিডিউল থাকে। তারা কখনো সকালে, কখনো বিকেলে, কখনো নাইট ডিউটি করে। তো যে নাইট ডিউটি করবে সে যদি রোডে নিরাপদ না হয়, তাহলে সে কিভাবে, কোন আশায় আমার এখানে, কোন ভরসায়, কোন সাহসে আসবে বলেন? তো তাকে তো আমি নিরাপত্তা আমি দিতে পারবো না। নিরাপদ দিতে হবে সরকার। নোয়াখালীর 6টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 28,54,099 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 13,70,698 জন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথেই।